হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের আইইউপিএসি নমেনক্লেচার শিখেছিলাম, বিভিন্ন রুলস এবং 50টা এক্সাম্পলস। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার, অর্থাৎ কার্যকরী পারমাণবিক সংখ্যা, এইটার উপরে। এবার এফেক্টিভ বা কার্যকরী ব্যাপারটার সঙ্গে তোমরা নিশ্চয়ই পরিচিত। এর আগে আমরা ক্লাস 11-এ পিরিয়ডিক টেবিল একটা টার্ম পড়েছিলাম এরকম, যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা কার্যকরী নিউক্লিয় আধান। কার্যকরী বা ইফেক্টিভ সংখ্যাটা মানে এই শব্দটা সামনে আছে মানেই ব্যাপারটা হচ্ছে এরকম যে অ্যাকচুয়ালি কতটা পার্ট আসলেই কাজটা করছে আর কি। যেমন আমরা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জের যদি একটা এক্সাম্পল বলি, যে ধরা যাক কোনো একটা পরমাণুতে টোটাল 30টা প্রোটন আছে, তার মানে নিউক্লিয়াসের চার্জ হচ্ছে 30 ইউনিট, কিন্তু একটা পার্টিকুলার ইলেকট্রন সেই 30 ইউনিট চার্জ ফিল করছে নাকি তার থেকে কিছু কম পরিমাণ চার্জ ফিল করছে, এইটা আমরা ক্যালকুলেট করেছিলাম স্লেটার্স রুল অ্যাপ্লাই করে। তো দেখেছিলাম যে কোনো একটা ইলেকট্রন, সম্ভবত যেটা সবথেকে লাস্ট কক্ষের ইলেকট্রন, সেটার ক্ষেত্রে বা তার আগের ইলেকট্রনগুলোর ক্ষেত্রে কিছু পরিমাণ কমে যায় ভ্যালুটা। একমাত্র প্রথম কক্ষের ইলেকট্রন পুরোপুরি যতটুকু আর কি নিউক্লিয়াসের চার্জ আছে সেই পুরো চার্জটা ফিল করতে পারে, যতটুকু চার্জ দিয়ে তাকে আকর্ষণ করা হচ্ছে। কিন্তু যারা দূরের দিকে থাকে সেই সমস্ত ইলেকট্রনগুলো ওই ইফেক্টিভলি অনেক কম নিউক্লিয়ার চার্জ ফিল করে, কারণ সেই ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মাঝখানে যারা থাকে তারা কিছু তারা কিছু স্ক্রিনিং এফেক্ট বা আবরণী ক্ষমতা প্রদর্শন করে সেই কারণে। তো এফেক্টিভলি নিউক্লিয়াসের চার্জটা ওই পার্টিকুলার বাইরের ইলেকট্রনগুলোর জন্য কমে যায়। আমরা বলি যে ইলেকট্রনটা একটু কম চার্জ ফিল করছে, অর্থাৎ এফেক্টিভলি 30 হচ্ছে না, 30-এর থেকে কম হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রেও কোঅর্ডিনেশন কম্পাউন্ডগুলোর ক্ষেত্রেও সেন্ট্রাল মেটাল অ্যাটম যেটা থাকে, তার ধরা যাক আয়রন কোনো কম্পাউন্ড তৈরি করেছে, তাহলে আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26। এবার অ্যাটমিক নাম্বার বললে 26। যদি আমরা বলি এফেক্টিভ অ্যাটমিক নাম্বার, তখন আমরা কি করি, অ্যাকচুয়ালি যখন নিউট্রাল অবস্থায় থাকে কোনো একটা এলিমেন্ট, তখন তার প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান হয়। তাহলে যদি বলি যে অ্যাটমিক নাম্বার 26, তার মানে ইলেকট্রনের সংখ্যাও 26। কিন্তু যখন ও কমপ্লেক্স তৈরি করতে আসলো, প্রথমে ও একটা সার্টেন অক্সিডেশন স্টেটে উন্নীত হলো, +2 বা +3 ফেরাস বা ফেরিক, এতে করে কিছু ইলেকট্রন লস করলো। তার পরিবর্তে আবার লিগ্যান্ডগুলো ইলেকট্রন দিল কাকে, ওই আয়রনকে বা সেন্ট্রাল মেটাল অ্যাটমকে। এই যে ইলেকট্রন একবার ও লস করছে আয়ন ফর্ম করার জন্য বা হায়ার অক্সিডেশন স্টেটে যাওয়ার জন্য, বা একবার ও ইলেকট্রন গেইন করছে লিগ্যান্ডগুলোর থেকে, এই যে ইলেকট্রনের এক্সচেঞ্জ হচ্ছে, একবার দিচ্ছে একবার নিচ্ছে, এই সমস্ত কিছু হওয়ার পরে ফাইনালি টোটাল যতগুলো ইলেকট্রন থাকলো 26টা থেকে কম বেশি হওয়ার পরে, সেইটাকে আমরা বলবো আয়রনের এফেক্টিভ অ্যাটমিক নাম্বার বা কার্যকরী পারমাণবিক সংখ্যা। ডেফিনিশন এখানে দেখো লিখছি আমি, যে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস অ্যাভেলেবল উইথ দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন ইন এ কমপ্লেক্স আফটার দ্য প্রসেস অফ লুজিং অ্যান্ড গেইনিং। লুজিং মানে লুজ করবে কখন, যখন হায়ার অক্সিডেশন স্টেটে যাবে, ক্যাটায়ন বানাবে, আর গেইন করবে কোত্থেকে, লিগ্যান্ডের থেকে। এই লস আর গেইন হওয়ার পরে টোটাল কতগুলো ইলেকট্রন রইলো অ্যাভেলেবেল, সেইটা হচ্ছে সেই পার্টিকুলার সেন্ট্রাল মেটাল অ্যাটমটার এফেক্টিভ অ্যাটমিক নাম্বার। ফর্মুলা তাহলে খুবই সোজা, টোটাল নাম্বার অফ প্রোটন মানে অ্যাটমিক নাম্বার, সেটা মাইনাস করব কোনটাকে, যতগুলো ইলেকট্রন ও লস করেছে। এবার mx+ মানে কি, অক্সিডেশন স্টেট হচ্ছে x+, তাহলে অক্সিডেশন স্টেট যা হবে পজিটিভ অক্সিডেশন স্টেট, সেটাকে বিয়োগ করলাম, আর যোগ করলাম কতগুলো ইলেকট্রন, যতগুলো ইলেকট্রন ও লিগ্যান্ডের থেকে নেবে, গেইনড ফ্রম লিগ্যান্ড। তাহলে z হচ্ছে অ্যাটমিক নাম্বার অফ মেটাল অ্যাটম, x হচ্ছে তার অক্সিডেশন নাম্বার, আর y হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস গেইনড ফ্রম লিগ্যান্ড। ঠিক আছে, টোটাল নাম্বার অফ ইলেকট্রনস। কিন্তু এবার লিগ্যান্ড যখন ইলেকট্রন দিচ্ছে, জেনারেলি আমরা যাদেরকে জানি তারা 2 ইলেকট্রন ডোনার, নাইট্রোসিল বা ওই রকম দু একটা ছেড়ে, যারা হচ্ছে 3 ইলেকট্রন। তা লিগ্যান্ড যখন ইলেকট্রন দিচ্ছে, দুটো ইলেকট্রন দেওয়ার পরে তারা একটা কোঅর্ডিনেট বন্ড বানাচ্ছে। তাহলে এইখানে আমরা এই ওয়াইটাকে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস গেইনড ফ্রম লিগ্যান্ড, এইটা না বলে আবার অন্যরকমভাবে কীরকম বলি, যে যতগুলো কোঅর্ডিনেট বন্ড তৈরি করেছে সেটা × 2, তাহলে ব্যাপারটার মানে একই দাঁড়ায়। কারণ একটা লিগ্যান্ড টোটাল যতগুলো ইলেকট্রন দিচ্ছে, দুটো ইলেকট্রন দিলে একটা বন্ড তৈরি হয়, তাহলে টোটাল বন্ড × 2 করলেও ওই ব্যাপারটা একই দাঁড়ায়। তাহলে আমরা আইদার ফর্মুলাটা এরকম লিখবো বা এরকম লিখবো, একই থাকবে।
ঠিক আছে, কপি করো। তাহলে এবার আমরা বেশ কিছু এক্সাম্পল নেব যেখানে আমরা ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার ক্যালকুলেট করব। প্রথমে এখানে আমি 8টা এক্সাম্পল লিখেছি। প্রথমটা দেখো, তাহলে কি করতে হবে? প্রথমে ফার্স্ট হচ্ছে যে অ্যাটমিক নাম্বার জেড। তাহলে জেড হচ্ছে আয়রনের কত? 26, মাইনাস আছে। এবার অক্সিডেশন স্টেট কত সেটা বের করতে হবে। সেটা বের করার জন্য আমরা অলরেডি সেটা শিখেছি, অক্সিডেশন স্টেট বের করাও শিখেছি, তারপর আইপিএসি নমেনক্লেচার করার সময়ও সেটা আমাদের আরেকবার রিভাইজ হয়েছে। তাহলে সায়ানাইড -1 করে -6, আর এখানে +4 -2, তাহলে এখানে আয়রন +2, তাহলে -2 হয়ে গেল। প্লাস যতগুলো ইলেকট্রন লিগ্যান্ডের থেকে নিয়েছে, 6টা লিগ্যান্ড, প্রত্যেক লিগ্যান্ড হচ্ছে এখানে মোনোডেন্টেড, অর্থাৎ একটা করে বন্ড তৈরি করেছে, কোঅর্ডিনেট বন্ড, অর্থাৎ 1 × 2, দুটো করে ইলেকট্রন দিয়েছে। তাহলে 6 জন টোটাল ইলেকট্রন কটা দিয়েছে? 6 × 2 মানে 12টা। তাহলে কত হলো? 26, 28, 38, 36। ঠিক আছে, নেক্সট ফেরিতে আয়রন 3 স্টেটে থাকে, আমরা জানি ফেরিক। এটা ফেরোসায়ানাইড, ফেরিসায়ানাইড, ফেরিতে 3 স্টেটে থাকে, আমরা অলরেডি এটা আগে অনেকবার ডিসকাস করেছি। তাহলে খালি এখানে চেঞ্জ হলো আয়রনের অক্সিডেশন স্টেট, এটা হয়ে গেল 35। নেক্সট কপার, কপারের অ্যাটমিক নাম্বার হচ্ছে 29। 4টে অ্যামোনিয়া, প্রত্যেকে মোনোডেন্টেড, মানে দুটো করে ইলেকট্রন দেবে, 2 ইলেকট্রন ডোনার, 4 দুগুণে 8টা। আর এখানে কপার আছে +2 স্টেটে। কেন? কারণ সালফেট 2-, তাই কপার 2+, এটা তো নিউট্রাল। তাহলে -2 + 8, তাই তো? তাহলে 29 থেকে 2 গেল 27, 27 আর 8 35। তারপরটা দেখো, আয়রন কত স্টেটে আছে? যেহেতু এখানে 0 স্টেটে আছে, তোমার হচ্ছে কার্বনিল নিউট্রাল লিগ্যান্ড, তাই এখানে আয়রনেরও অক্সিডেশন স্টেট হচ্ছে 0। তাহলে 26 - 0 প্লাস 5 জন একটা করে বন্ড করেছে, মানে দুটো ইলেকট্রন দিয়েছে, মানে টোটাল 10টা ইলেকট্রন দিয়েছে, 36। এখানেও তাই, কপার 2 স্টেটে আছে। এটার মধ্যে দেখো 3 আর 5 একই, কপার 2 স্টেট আছে, কারণ ইথিলিন ডাইয়ামিন নিউট্রাল লিগ্যান্ড। কিন্তু ইথিলিন ডাইয়ামিন হচ্ছে একটা বাইডেন্টেড লিগ্যান্ড। এটা বাইডেন্টেড লিগ্যান্ড মানে দুটো বন্ড করবে, মানে 4টে ইলেকট্রন দেবে। তাহলে একজন যদি 4টে ইলেকট্রন দেয়, তাহলে ইএন দুটো আছে, টোটাল 8টা ইলেকট্রন দেবে। তাহলে কপার হচ্ছে 29 - 2 অক্সিজেন স্টেট প্লাস এই দুজন কটা ইলেকট্রন দেবে? 8টা ইলেকট্রন দেবে, তাহলে 35। ঠিক আছে, এই 8 কী করে হলো আরেকবার বলে দিচ্ছি। দেখো, ইথিলিন ডাইয়ামিন বাইডেন্টেড মানে একজন দুটো বন্ড তৈরি করবে। দুটো বন্ড মানে প্রত্যেকটা বন্ডে দুটো করে ইলেকট্রন, তাহলে দুটো বন্ডে 4টে ইলেকট্রন। তাহলে একটা ইথিলিন ডাইয়ামিন 4টে ইলেকট্রন দেবে, তাহলে দুটো ইথিলিন ডাইয়ামিন 8টে ইলেকট্রন দিয়েছে, রাইট? তারপরে আবারও দেখো, নিকেল এখানে আবার 0 স্টেটে, কারণ কার্বনিল হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড। তাহলে নিকেলের হচ্ছে 28 - 0 প্লাস 4 জন একটা করে বন্ড করবে, মোনোডেন্টেড, তাহলে 8টা ইলেকট্রন দেবে, তাই তো? 4 জন মানে 4টে বন্ড, 4টে বন্ড মানে 8টা ইলেকট্রন, তাহলে আবারও 36। ডাইমিথাইল গ্লাইঅক্সিম ডিএমজি -1 চার্জ, তাই না? এবার অবশ্যই এটা বাইডেন্টেড লিগ্যান্ড। তাহলে আবারও বাইডেন্টেড কটা করে ইলেকট্রন দেবে? 4টে করে, কারণ বাইডেন্ট মানে দুটো বন্ড মানে 4টে ইলেকট্রন। তাহলে দুজন আছে, তাহলে দুজনের হচ্ছে 8টা ইলেকট্রন। তাহলে নিকেল 28 মাইনাস, যদি -1 করে হয় চার্জ, তাহলে দুজনের -2, তাহলে নিকেল +2 -2 হয়ে গেল। আর ইলেকট্রন কটা দেবে? বাইডেন্টেড দুজন 8টা ইলেকট্রন দেবে। তাহলে আবারও আচ্ছা, এখানে দেখো কত হচ্ছে? 26 আর 8, 8 আর 6 14, 34। ঠিক আছে, আচ্ছা K2 PtCl4, এখানে প্ল্যাটিনাম কোন স্টেটে আছে দেখো? এটা +2, এটা -4, তার মানে -2, তার মানে এটা +2 স্টেটে আছে। আচ্ছা, আয়রনের হচ্ছে প্ল্যাটিনামের হচ্ছে অ্যাটমিক নাম্বার 78, তাহলে -2 প্লাস 4টে লিগ্যান্ড মোনোডেন্টেড, প্রত্যেকে একটা করে বন্ড বানাচ্ছে, মানে দুটো করে ইলেকট্রন দিচ্ছে, মানে 8টা ইলেকট্রন, 4 জনের জন্য 8টা ইলেকট্রন। ঠিক আছে, তাহলে 76 আর 8 84। তাহলে এই কটা এক্সাম্পল করতে গিয়ে একটা জিনিস আমরা বুঝলাম যে আবারও কিন্তু আমাদের লিগ্যান্ডের শরণাপন্ন হতে হচ্ছে, অর্থাৎ লিগ্যান্ডের ডেন্টিসিটি, লিগ্যান্ডের চার্জ ইত্যাদি যদি আমরা না জানি, তাহলে অক্সিডেশন স্টেট অফ সেন্ট্রাল মেটাল অ্যাটম সেটাও বের করা মুশকিল, এবং পাশাপাশি এফেক্টিভ অ্যাটমিক নাম্বারও বের করা মুশকিল। অর্থাৎ লিগ্যান্ড সম্পর্কে কিন্তু আমাদের
একেবারে স্বচ্ছ, ক্লিয়ার কাট এবং ট্রান্সপারেন্ট ধারণা থাকা অত্যন্ত দরকার। আরও কটা এক্সাম্পল দেখে নিই। দেখো MnCO5 মাথায় মাইনাস চার্জ আছে, তাহলে যেহেতু CO যেহেতু নিউট্রাল লিগ্যান্ড, তাহলে এই -1 অক্সিডেশন স্টেটটাই আসলে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট। এবার ম্যাঙ্গানিজ হচ্ছে অ্যাকচুয়ালি 25 -1 প্লাস 5 জন, টোটাল 10টা ইলেকট্রন দেবে। ঠিক আছে, তাহলে 25 আর 1 26 আর 10 36। এটা দেখো C6H6 মানে বেনজিন তার 6টাই ইলেকট্রন ডোনেট করে, 6 ইলেকট্রন ডোনার। আমরা যখন পাই ডোনার লিগ্যান্ড পড়েছিলাম তখন এগুলো ডিটেল আলোচনা করেছিলাম। তাহলে 6টা ইলেকট্রন যদি দেয় তাহলে 2 জন 12খানা ইলেকট্রন দেবে। এবার যেহেতু বেনজিন নিউট্রাল, তাহলে এখানে ক্রোমিয়ামও নিউট্রাল, জিরো অক্সিডেশন স্টেটে আছে। তাহলে ক্রোমিয়াম 24 -0 প্লাস 12 মানে 36। ঠিক আছে, আচ্ছা C5H5 মানে হচ্ছে এটা একটা পাই ডোনার হিসেবে কাজ করে এবং সাইক্লোপেন্টা ডাইনাইল অ্যানায়ন অর্থাৎ -1 চার্জ আছে। তাহলে দুজনের যদি টোটাল -2 হয় তাহলে এখানে আয়রনের +2। ঠিক আছে, তাহলে 26 -2 প্লাস এটাও একটা 6 ইলেকট্রন ডোনার, তাহলে দুজন আছে 12খানা ইলেকট্রন ডোনেট করবে, তাহলে 24 আর 12 36। ঠিক আছে, C2H4 এটাও একটা পাই ডোনার, কিন্তু এটা একটা 2 ইলেকট্রন ডোনার। আমরা জানি নর্মাল যেরকম মোনোরেন্টের হয় সেরকম 2 ইলেকট্রন ডোনার, তো এটাও 2 ইলেকট্রন ডোনার, আর ক্লোরিনগুলোও 2 ইলেকট্রন ডোনার। তার মানে টোটাল ইলেকট্রন ডোনেট করবে লিগ্যান্ডগুলো কটা? 8টা। ঠিক আছে, প্ল্যাটিনাম 78 মাইনাস অক্সিজেন নাম্বার প্লাস 8। এবার অক্সিজেন নাম্বার কত দেখো, এখানে একটা প্লাস চার্জ আছে আর এখানে একটা -3 আছে, তাহলে +1 আর -3 মানে -2, তাহলে এটা +2। তাহলে অক্সিজেন স্টেট 2 বিয়োগ করে দিলাম, তাহলে 76 আর 8 84। ঠিক আছে, সিগমা ডোনার মানে 2 ইলেকট্রন ডোনার, দুটো আছে মানে 4টে ইলেকট্রন ডোনেট করবে। সবথেকে আমরা এটা বের করে নিই যে C5H5 একটু আগে বললাম যে -1 চার্জ থাকে, সাইক্লোপেন্টা ডাইনাইল অ্যানায়ন। তাহলে -1 চার্জওয়ালা লিগ্যান্ড কটা আছে? দুটো, আর এখানে দুটো, 4টে, তাহলে 4-। তাহলে এখানে টাইটানিয়াম +4 স্টেটে আছে। টাইটানিয়াম হচ্ছে অ্যাকচুয়ালি 22, স্ক্যান্ডিয়াম, তারপর টাইটানিয়াম, তারপরে ভ্যানাডিয়াম, তারপরে ক্রোমিয়াম, এসব আমরা জানি যে স্ক্যান্ডিয়াম 21, এটা 22, ভ্যানাডিয়াম 23, ক্রোমিয়াম 24। ভ্যানাডিয়াম একটা আছে আমাদের এখানে আমাদের লাগবে যে অক্সিডেশন নাম্বার অ্যাটমিক নাম্বার 23, এটা আমাদের লাগবে, ওই জন্য এটা বলে ফেললাম আর কি। তাহলে মাইনাস অফ অক্সিডেশন নাম্বার 4 প্লাস এ কটা ইলেকট্রন দেবে? 2 ইলেকট্রন ডোনার, দুজন আছে মানে 4টে ইলেকট্রন ডোনেট করলো, আর এখানে 6 ইলেকট্রন ডোনার, দুজন আছে মানে 12খানা ইলেকট্রন ডোনেট করলো। তাহলে কত হচ্ছে? 22 থেকে 4 গেল 18, আচ্ছা 4 তো কেটেই গেল, 22 আর 12 মানে 34। ঠিক আছে, Na2ZnOH4, এখানে -4, এখানে +2, তার মানে জিঙ্ক +2 স্টেটে আছে। জিঙ্ক হচ্ছে 30 -2 প্লাস 4টে লিগ্যান্ড মোনোরেন্টেড, দুটো করে ইলেকট্রন দেবে, তাহলে 8টা, তাহলে 28 আর 8 36। আচ্ছা, আবারও এখানে -2। ঠিক আছে, এটা একটু গন্ডগোল আছে মনে হচ্ছে, অ্যাকচুয়ালি এটা হবে না। PtNH3(2)Cl2, যেহেতু -2, প্ল্যাটিনাম এখানে +2 স্টেটে আছে, সামনে K2 দিলে প্ল্যাটিনামটা 0 স্টেটে হয়ে যায়, কিন্তু সেটা হয় না। প্ল্যাটিনাম যখন কোঅর্ডিনেট নাম্বার 4 তখনও +2 স্টেটে থাকে, আমরা এইগুলো আগে অনেক আলোচনা করেছিলাম। তো যাই হোক, প্ল্যাটিনাম হচ্ছে আমাদের 78 মাইনাস হচ্ছে কত 2, প্লাস হচ্ছে 2 2 4টে লিগ্যান্ড মানে 8টে ইলেকট্রন, তাহলে 76 আর 8 84। কোবাল্ট EDTA এর চার্জ কত? -4 আমরা জানি, তাহলে X -4, অ্যাকচুয়ালি মাইনাস চার্জটা এখানে বাইরে হবে। ঠিক আছে, তাহলে -4 আর X -4 = -1, তাহলে X = +3 স্টেট যাবে, কোবাল্ট 3 স্টেটে আছে, তাহলে 27 -3 প্লাস, যেহেতু হেক্সাডেন্টেড লিগ্যান্ড তাহলে 6টা বন্ড করবে মানে 6 দুগুণে 12খানা ইলেকট্রন দেবে। ঠিক আছে, তাহলে 24 আর 12 36। ভ্যানাডিয়াম 23, একটু আগে বললাম, মাইনাস অক্সিজেন স্টেট কত দেখো, যেহেতু কার্বনিল 0, তাহলে এ নিজে অ্যাকচুয়ালি -1 স্টেটে আছে, তাহলে -1 প্লাস 6 জন, 6 দুগুণে 12খানা ইলেকট্রন দেবে, তাহলে 25 আর 12
37। আচ্ছা, 3টে বাকি আছে। Mn হচ্ছে 25। Mn এখানে 0 স্টেটে আছে, বুঝতেই পারছো। আচ্ছা, -0 প্লাস 6 জন 12খানা ইলেকট্রন দেবে, তাহলে 25 আর 12 আবারও 37। প্ল্যাটিনাম হচ্ছে 78 মাইনাস, গ্লাইসিন হচ্ছে -1 চার্জ, গ্লাইসিন এটো চার্জ -1, দুজনের -2, তাহলে প্ল্যাটিনাম +2 স্টেটে আছে। তাহলে মাইনাস হয়ে গেল অক্সিজেন স্টেট, প্লাস দিয়ে টোটাল নাম্বার অফ লিগ্যান্ড। গ্লাইসিন আমরা জানি বাইডেন্টেড লিগ্যান্ড, বাইডেন্টেড মানে দুটো বন্ড তৈরি করছে, মানে 4টে ইলেকট্রন দিচ্ছে একজন। তাহলে দুজন গ্লাইসিন কী করবে, টোটাল 8টা ইলেকট্রন দেবে, +8। হ্যাঁ, কত হচ্ছে 76 আর 8 84। আর লাস্ট এখানে +3, এখানে -4, তাহলে এখানে সিলভার +1 স্টেটে আছে। তাহলে সিলভার হচ্ছে অ্যাকচুয়ালি 47 হয়, অ্যাটমিক নাম্বার 47। তাহলে অ্যাটমিক নাম্বার মাইনাস অক্সিডেশন স্টেট প্লাস 4টে লিগ্যান্ড মোনোরেন্টেড, 8টে ইলেকট্রন দেবে, তাহলে 6 আর 8 14, 54। এরপর আমরা পড়বো এফেক্টিভ অ্যাটমিক নাম্বার রুল, অর্থাৎ EAN রুল। কিন্তু এইটা বলার আগে আমি তোমাদেরকে আরেকবার মনে করাতে চাইছি যে লিগ্যান্ড যদি আমরা ঠিকঠাক করে না পড়ি, লিগ্যান্ডের ডেন্টিসিটি, লিগ্যান্ডের চার্জ, লিগ্যান্ডের নাম ইত্যাদি, তাহলে বুঝতেই পারছো যে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার বের করা আমাদের অসুবিধাজনক হবে। এর আগে আমরা দেখেছি যে IUPAC নমেনক্লেচারের ক্ষেত্রে বা যখন আমরা শুধুমাত্রই সেন্ট্রাল মেটাল অ্যাটমের অক্সিডেশন স্টেট বের করতে গেছি, সেখানেও আমরা দেখেছি যে লিগ্যান্ড সংক্রান্ত আমাদের ধারণাটা খুবই স্পষ্ট একটা, সেটা দরকার পড়ছিল, বা পরবর্তীকালে আমরা যেগুলো পড়তে যাব সেখানেও আমাদের লিগ্যান্ড সংক্রান্ত খুবই স্পষ্ট ধারণা থাকা দরকার আর কি। সুতরাং তোমরা যারা এখনও লিগ্যান্ড সংক্রান্ত আলোচনাটা খুব ভালো করে পড়োনি, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে ওটা ভিডিওগুলো দেখে নাও। 3টে আলাদা আলাদা ভিডিও আমি বানিয়েছিলাম, একদম যা ওখানে লিগ্যান্ড সংক্রান্ত আলোচনা করা আছে সেটা নিট, JEE মেন, JEE অ্যাডভান্স প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু মোর দ্যান সাফিসিয়েন্ট। সুতরাং খুব ভালো করে ওই কনসেপ্টটা ক্লিয়ার করো, তাহলে তার পরবর্তী আমি যা যা পড়াচ্ছি এই চ্যাপ্টারে সবগুলোই কিন্তু তোমাদের বুঝতে আর কোনো অসুবিধাই থাকবে না। এবার এই যে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার রুল, এটা অ্যাকচুয়ালি মেটাল কমপ্লেক্সের স্টেবিলিটিকে ব্যাখ্যা করে। আমরা যে কটা এক্সাম্পল আমি দেখালাম তোমাদেরকে, তোমরা নিশ্চয়ই বুঝবে যে সেখানে প্রথম যে এক্সাম্পলগুলো ছিল, যেখানে আয়রন ছিল সেন্ট্রাল মেটাল অ্যাটম, এখন আয়রন, কোবাল্ট, নিকেল এরা হচ্ছে ফোর্থ পিরিয়ড এলিমেন্ট, মানে 3D সিরিজের এলিমেন্ট। এবার 3D সিরিজে অর্থাৎ 3D সিরিজ যদি আমি লিখি, অর্থাৎ পিরিয়ডিক টেবিলের যে ফোর্থ পিরিয়ডের লাস্ট এলিমেন্ট মানে ইনার্ট গ্যাস, সেটা হচ্ছে ক্রিপ্টন, যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 36। ঠিক আছে, এটা হচ্ছে 3D। 4D সিরিজে জেনন 54, আর 5D সিরিজে হচ্ছে রেডন 86। এরা হচ্ছে ইনার্ট গ্যাসেস। এবার আমরা দেখেছি মোস্ট অফ দ্য টাইম এক্সাম্পলগুলোতে, একটু দেখো আগে যে এক্সাম্পলগুলো করালাম, যারা এই 3D সিরিজ এলিমেন্ট ছিল সেন্ট্রাল মেটাল অ্যাটম, সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের 36 এসেছিল আনসার, এফেক্টিভ অ্যাটমিক নাম্বার। কখনো 35, 34, 37 ইত্যাদি এসছে। 4D সিরিজে আমরা একটা এক্সাম্পল করেছিলাম, একটা সিলভারের একটা ছিল, সেখানে 54ই এসেছিল। আচ্ছা, 5D সিরিজের আমরা করেছি প্ল্যাটিনাম, সেখানে কখনো 84 এসছে, কখনো 86 এসছে। নিয়মটা হচ্ছে, এই রুলটা হচ্ছে এরকম যে কোনো একটা কমপ্লেক্সের আমরা এফেক্টিভ অ্যাটমিক নাম্বার বের করলাম, ক্যালকুলেট করলাম। এবার যদি দেখা যায় যে সেন্ট্রাল মেটাল অ্যাটম যে সিরিজের যদি 3D সিরিজ হয়, তাহলে যদি এফেক্টিভ অ্যাটমিক নাম্বারের ভ্যালু 36 হয়, বা 4D হলে যদি 54 হয়, 5D হলে যদি 86 হয়, মানে ইনার্ট গ্যাসের যা অ্যাটমিক নাম্বার সেই ভ্যালু যদি আসে এফেক্টিভ অ্যাটমিক নাম্বারের ভ্যালু, তাহলে ওই পার্টিকুলার কমপ্লেক্সটা অনেক বেশি স্টেবল হয়। এটা হচ্ছে এই রুলের বক্তব্য। কিন্তু এই যে স্টেবিলিটি অনেক বেশি স্টেবল হয়, মানে স্টেবিলিটি বেশি হয়ে গেল, এইটা কেবলমাত্র আমরা দেখেছি প্র্যাকটিক্যালি কার্বনিল কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। মানে মেটাল কার্বনিলস, যেখানে আমরা দেখলাম যে NiCO4, ঠিক আছে, FeCO5, যেখানে কার্বন মনোক্সাইড অর্থাৎ কার্বনিল লিগ্যান্ড আছে, শুধু সেই কার্বনিলগুলোর ক্ষেত্রে এই সূত্রটা খুব বেশি ফলো হয় আর কি। বাকিদের ক্ষেত্রে ওই রকম কিছু নেই। যেমন ধরো প্রথম যে দুটো এক্সাম্পল আমরা বললাম, পটাশিয়াম ফেরোসায়ানাইড, ফেরিসায়ানাইড, আমরা দেখছি ফেরোসায়ানাইডে 36 আছে ভ্যালু, কিন্তু ফেরিসায়ানাইড 35। তাহলে এফেক্টিভ অ্যাটমিক রুল অনুযায়ী যেহেতু ফেরোসায়ানাইডের ভ্যালু 36, মানে এই ইনার্ট গ্যাসের মতন অ্যাটমিক নাম্বার যে ভ্যালু তার মতন, সুতরাং তার স্টেবিলিটি বেশি। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখি যে পটাশিয়াম ফেরোসায়ানাইডের তুলনায় পটাশিয়াম ফেরিসায়ানাইড বেশি স্টেবল হয়। এবার সেইটা কেন স্টেবল হয় তার ব্যাখ্যা আলাদা, তার কারণ আলাদা। তো এটাই বলতে চাইছি যে এই EAN রুল দিয়ে
ওই কম্পাউন্ডগুলোর স্টেবিলিটি কম্পেয়ার করা যাবে না। কম্পেয়ার করা যাবে কাদের? অনলি অ্যান্ড অনলি ফর কার্বনিল কম্পাউন্ডস, অর্থাৎ যেখানে কার্বনিল হচ্ছে লিগ্যান্ড। সেখানে বলছে অ্যাকর্ডিং টু দিস রুল, ইফ EAN অফ আ সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন ইজ ইকুয়াল টু দ্য অ্যাটমিক নাম্বার অফ নিয়ারেস্ট নোবেল গ্যাস, অর্থাৎ নিয়ারেস্ট নোবেল গ্যাসের অ্যাটমিক নাম্বারের সঙ্গে যদি সমান হয় EAN ভ্যালু, তাহলে দ্য কমপ্লেক্স উইল হ্যাভ গ্রেটার স্টেবিলিটি, তাহলে কমপ্লেক্সটার স্টেবিলিটি একটু বেশি হবে। তারপরে লিখছি যে বাট দিস রুল হোল্ডস গুড অনলি ফর মেটাল কার্বনিলস। এবার খুব একটা ইম্পর্টেন্ট কথা বলতে চলেছি। দেখো, আমরা বললাম যে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার রুল অ্যাপ্লিকেবল কাদের জন্য? মেটাল কার্বনিলদের জন্য। মেটাল কার্বনিলদের ক্ষেত্রে যদি ভ্যালু 36 হয়, 3D সিরিজ যদি হয়, এখানে আমি দুটো 3D সিরিজের মেটাল কার্বনিল এক্সাম্পল দিয়েছি। তাহলে যদি এফেক্টিভ অ্যাটমিক নাম্বারের ভ্যালু 36 হয়, তাহলে অনেক বেশি ওরা স্টেবল। কিন্তু যদি 36 না হয় 35, 37, 34 ইত্যাদি হয়, তাহলে রিলেটিভলি ওরা কম স্টেবল। একই কথা অ্যাপ্লিকেবল 4D বা 5D সিরিজের কার্বনিলদের ক্ষেত্রেও। এইবার যদি 36 না হয়, তাহলে এরা রিলেটিভলি লেস স্টেবল। তখন এরা কি চায়? নিজেদের স্টেবিলিটি বাড়াতে চায়। স্টেবিলিটি বাড়িয়ে এফেক্টিভ অ্যাটমিক নাম্বারের ভ্যালু 36 করতে চায়। ঠিক আছে, প্রথমটায় দেখো 25, তাহলে 25 প্লাস 0, 25 মাইনাস 0, এটা 0 স্টেটে আছে, প্লাস 12, তার মানে 36 হচ্ছে এখানে। আর এখানে 25 মাইনাস 0 প্লাস হচ্ছে 10, মানে 35, এখানে EAN হচ্ছে 35। এখন এফেক্টিভ অ্যাটমিক নাম্বারটা আমরা ক্যালকুলেট করছি কিসের বেসিসে? নাম্বার অফ ইলেকট্রনের বেসিসে। তাহলে যদি এর কাছে 36 ইলেকট্রন থাকে, মানে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার 37, মানে হচ্ছে এই ম্যাঙ্গানিজটার কাছে এখন 37 নাম্বার অফ ইলেকট্রন আছে। তাহলে ও যেহেতু রিলেটিভলি লেস স্টেবল, ও চাইবে যাতে করে ওর এফেক্টিভ অ্যাটমিক নাম্বার 36 হয়, অর্থাৎ ও কি চাইবে? একটা ইলেকট্রন লস করতে চাইবে। ঠিক আছে, তাহলে যদি একটা ইলেকট্রন ও লস করে, ঠিক আছে, তাহলে কি হবে? MnCO6, ঠিক আছে, এখানে মাথায় প্লাস চার্জ হয়ে যাবে, তাই না? একটা ইলেকট্রন লস করে গেল। এখন আমরা কাউন্ট করতে পারবো EAN ইকুয়াল টু 25 মাইনাস 1 প্লাস 12, মানে 24 আর 12 36, এইবার 36 হয়ে গেল। তাহলে এই যে একটা ইলেকট্রন লস করলো, একটা ইলেকট্রন ও কাউকে দেবে, লস করলো মানে কেউ একজন নেওয়ার জন্য থাকবে তো ইলেকট্রনটা, এমনি এমনি তো লস করতে পারবে না। ইলেকট্রন লস করছে মানে কেউ একজন ইলেকট্রনটা অন্য কাউকে দিচ্ছে। তাহলে যেহেতু নিজে লস করছে ইলেকট্রন, তাহলে ও নিজে কি হচ্ছে? ওর অক্সিডেশন হচ্ছে। তার মানে ও এই ইলেকট্রনটা যাকে দেবে তার রিডাকশন হবে, অর্থাৎ এই যে 37 থেকে 36 এসে গেল, এটা একটা রেডক্স রিয়াকশন। তাহলে আইদার যদি ওর অ্যাটমিক নাম্বার, ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার যদি বেশি হয় নোবেল গ্যাসের থেকে, তাহলে ও নিজে অক্সিডাইজড হবে, আর যদি কম হয় তাহলে উল্টোটা হবে। কম যদি হয় তাহলে ও কী চাইবে? তাহলে ও চাইবে হচ্ছে একটা ইলেকট্রন গেইন করতে চাইবে। গেইন যদি করে তাহলে MnCO5 মাইনাস হবে। তাহলে আমরা এবার বলবো যে 25 মাইনাস -1 মানে 26 প্লাস 10 আর 36 হয়ে গেল। তাহলে এই যে ও একটা ইলেকট্রন গেইন করলো, অর্থাৎ ওর কি হয়ে গেল? রিডাকশান হলো, অন্য কোনো একজনকে ও কী করলো? অক্সিডাইজ করলো। এইটা একটা ওয়ে আউট। আর একটা ওয়ে আউট আছে, যদি 35 হয়, যদি 35 হয়, মানে আমি বলছি যদি এফেক্টিভ অ্যাটমিক নাম্বার নোবেল গ্যাসের থেকে কম হচ্ছে ভ্যালু, যদি 1 কম হয়, ঠিক আছে, তাহলে ওর কাছে আর একটা সেকেন্ড অপশান হচ্ছে ডাইমেরাইজ করা, ডাইমেরাইজেশন। ঠিক আছে, অর্থাৎ দুটো MnCO5 একসঙ্গে জুড়ে গেল, জুড়ে গিয়ে তৈরি করে দিল, দুজন যদি জুড়ে যায়, ডাইমার যদি তৈরি করে, তাহলে Mn2 আর CO10 হয়ে যাবে, Mn2CO10। আমি এখানে সরাসরি আপাতত EAN ইকুয়াল টু 36 লিখে দিলাম, ক্যালকুলেট করলাম না। কেন করলাম না? কারণ এখানে দুটো সেন্ট্রাল মেটাল অ্যাটম আছে। যখনই কোনো মেটাল কার্বনিল যৌগে মোর দ্যান ওয়ান সেন্ট্রাল মেটাল অ্যাটম থাকে, আমরা সেগুলোকে বলি পলিনিউক্লিয়ার মেটাল কার্বনিলস। এবার পলিনিউক্লিয়ার মেটাল কার্বনিলসে ডেল্টা বন্ড থাকে, আমি একটু পরে দেখাচ্ছি কীভাবে সেই ডেল্টা বন্ড কী করে থাকে।
এবং সেই ক্ষেত্রে আমরা কী করে ইএন ক্যালকুলেট করব। এখন যদি আমি ক্যালকুলেট করতে যাই নর্মাল যে মেথডে করছি এতক্ষণ, সেই মেথডে করলে আমরা দেখবো যে এখানে 36 হচ্ছে না, মানে আমাদের এই হিসাবের সঙ্গে মিলবে না। সেই কারণে বন্ড স্ট্রাকচারটা দেখিয়ে আমি ক্যালকুলেট করবো যে কীভাবে 36 এটা হচ্ছে। আর তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম ফাইনালি সেটা আমি একটু লিখে নিই। তাহলে when metal carbonyls of 3D series have EAN, আমি এখানে 3D সিরিজ নিয়ে আলোচনা করেছি, 4D 5D সিরিজের ক্ষেত্রেও একই জিনিস অ্যাপ্লিকেবল। তো যখন 3D সিরিজ থাকছে এখানে 3D উল্লেখ করে দিচ্ছি কেন, কারণ আমি 36 সংখ্যাটা উল্লেখ করতে চাইছি এই জন্য। তো যদি বলছে EAN যদি মোর দ্যান 36 হয় তাহলে কী হবে, এটা 4D সিরিজের ক্ষেত্রে এটা 36-এর বদলে আমরা 54 লিখবো, তারপরে বিষয়টা একই। তো বলছে যদি মোর দ্যান 36 হয় ইট লুজেস 1 or more ইলেকট্রনস, বেশি হলে ইলেকট্রন লুজ করতে চাইবে টু অ্যাচিভ 36 ইলেকট্রনস। আর ইলেকট্রন লস করা মানে অক্সিডাইজড হওয়া, অ্যান্ড দেয়ার বাই গেটিং অক্সিডাইজড অ্যান্ড অ্যাক্টিং অ্যাজ আ রিডিউসিং এজেন্ট। আর যদি কম হয় তাহলে ইলেকট্রন গেইন করতে চাইবে, ইট গেইনস 1 or more ইলেকট্রন টু অ্যাচিভ 36 ইলেকট্রনস অ্যান্ড ডাজ সো, সেটা করে বাই, কীভাবে করে, ইলেকট্রন গেইন করে এক হচ্ছে বাই গেইনিং ইলেকট্রনস অ্যান্ড দেয়ার বাই গেটিং রিডিউসড অ্যান্ড বিহেভিং অ্যাজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট। একটা হচ্ছে ইলেকট্রন গেইন করবেও যদি 36-এর কম হয়, 35, 34, এক তো ইলেকট্রন গেইন করবে যতগুলো দরকার, 34 হলে দুটো, 35 হলে একটা। ইলেকট্রন গেইন করবে মানে তার নিজের রিডাকশন হবে, রিডিউসড হবে সে, এবং সে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে। এটা একটা ওয়ে আউট। 2 নম্বর ওয়ে আউট হচ্ছে এইটা, যেটা আমি আগের এক্সাম্পলের লাস্টে বললাম, যে এটা ডাইমার তৈরি করতে পারে বা ট্রাইমার তৈরি করতে পারে। ডাইমার মানে দুটো মলিকিউল একসঙ্গে জুড়ে গেল, ট্রাইমার মানে 3টে মলিকিউল একসঙ্গে জুড়ে গেল। ঠিক আছে, যখন দেখা যায় যে এফেক্টিভ নাম্বার 36-এর থেকে 1 ইউনিট কম তখন তৈরি করবে ডাইমার, যখন 2 ইউনিট কম তখন তৈরি করবে ট্রাইমার। ঠিক আছে, এটা অনেকটা তুমি এইভাবে মনে রাখতে পারো যে কেন একটা কম হলেই কেন ডাইমার তৈরি করে। এটা আমরা অ্যাকচুয়ালি এরকম এই জিনিস আমরা আগে পড়েছি, কিন্তু আমরা মানে স্পেসিফিক এই নামে পড়িনি, ওই জন্য এরকম লাগছে। ধরা যাক ফ্লুরিন F, ফ্লুরিনের ইলেকট্রন কনফিগারেশন কত, 1s2, 2s2, 2p5, তাহলে 7খানা ইলেকট্রন, তাই না? আউটার মোস্ট সেলে ইলেকট্রন কটা, 7টা। এখন এই সিম্পল কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে সিস্টেম কি, আইদার এরাও ডাইমার তৈরি করে বা ইলেকট্রন গেইন করে, মানে এরা অক্টেট ফিল আপ করতে চায়, আমরা জানি। তাহলে অক্টেট ফিল আপ করার জন্য আইদার ও একটা ইলেকট্রন নেবে, নিয়ে F- হয়ে যাবে, অথবা ও আর একটা F-এর সঙ্গে জুড়ে গিয়ে F2 হয়ে যাবে। এই যে আরেকটা F-এর সঙ্গে জুড়ে গেল, তার মানে তো ডাইমার তৈরি করলো। কখন এটা করলো, যখন ওর আউটার মোস্ট সেলে ইলেকট্রন অক্টেটের থেকে একটা কম। ঠিক আছে, বা ক্লোরিন সিএলেরও তাই, 3s2, 3p5, তাহলে ও একটা ইলেকট্রন গেইন করে Cl2 হয়ে যাবে। এবার তুমি Cl2 বা F2 তুমি যদি লুইস ডট স্ট্রাকচার দেখো, তাহলে দেখবে যে দুটো F অ্যাটমেরই বা দুটো Cl অ্যাটমেরই অক্টেট ফিল আপ হয়ে গেছে। তা এখানেও যখন এরা ডাইমার তৈরি করে তখন দুটো সেন্ট্রাল মেটাল অ্যাটমেরই, যেমন আমি দেখালাম যে MnCO5 যেটা Mn2CO10 হলো, তাহলে Mn2CO10 এর দুটো Mn অ্যাটমই হচ্ছে তাদের এফেক্টিভ অ্যাটমিক নাম্বার 36 হয়। বা যখন তারা ট্রাইমার তৈরি করে, যখন এফেক্টিভ অ্যাটমিক নাম্বার 2 ইউনিট কম থাকে নোবেল গ্যাসের তুলনায়, তখন ট্রাইমার তৈরি করার পরে ওই 3টে সেন্ট্রাল মেটাল অ্যাটমেরই হচ্ছে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার ওই ইনার্ট গ্যাসের সঙ্গে সমান হয়। এবার সেটা কি করে হয় সেটা এবার দেখে নিই। আচ্ছা, এবার আমরা কিছু কোয়েশ্চেন দেখে নিচ্ছি, এরপরে আমরা আলোচনা করব এফেক্টিভ অ্যাটমিক নাম্বার অফ পলিনিউক্লিয়ার কার্বনিল কম্পাউন্ডস। তাহলে প্রথমটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং মেটাল কার্বনিলস উইল ডাইমেরাইজ, কোনটা এখানে ডাইমেরাইজ করবে। এবার যে 4টে এক্সাম্পল আছে সবকটাতেই হচ্ছে 3D সিরিজের এলিমেন্ট আছে। 3D এলিমেন্টগুলোর ক্ষেত্রে নিয়ারেস্ট নোবেল গ্যাস হচ্ছে 36 ক্রিপ্টন। তাহলে 36-এর কম যাদের হবে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার, তারাই কেবল ডাইমেরাইজ করার সুযোগ পাবে, বা আমরা একটু আগে দেখলাম যে ডাইমেরাইজ করবে অথবা একটা ইলেকট্রন গেইন করবে, মানে রিডিউস হবে। তো যাই হোক, এখন এখানে আমরা দেখবো যে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার 36, কারণ নিকেল হচ্ছে 28 আর এখানে 8, 36 হয়ে গেল। 26 আর 8, 34, 25 আর 10, তাই তো 25, হ্যাঁ 25 আর 10, 35, আর এখানে 25 আর 12, 37। আমি এরকম সংখ্যাপে হিসাব করলাম, কারণ প্রত্যেকটার ক্ষেত্রেই হচ্ছে মেটালের অক্সিডেশন স্টেট কিন্তু 0, তাই জন্য আমি এরকম শর্টকাটে হিসাব করলাম। এবার দেখো, তাহলে 36-এর কম যাদের তারাই কেবল ডাইমেরাইজ করতে পারে।
এবার 36-এর কম 34, 35, তার মধ্যে ডাইমেরাইজ করবে কে? 35, কারণ যার একটা ইলেকট্রন কম সে ডাইমেরাইজ করবে, যার দুটো ইলেকট্রন কম সে ট্রাইমেরাইজ করবে। আমরা দেখি বাস্তবে এরকম এক্সাম্পলও আছে, Fe3CO12 এরকম এক্সাম্পল হয়, কিন্তু Fe2 আর CO8 হয় না। তার কারণ যেহেতু এর হচ্ছে 34, ওর 3টে মলিকিউল এরকম জুড়ে গিয়ে ট্রাইমার তৈরি করে, এবং যেখানে 3টে Fe অ্যাটমেরই এফেক্টিভ অ্যাটমিক নাম্বার 36 করে হয়। এই ক্ষেত্রে এই সি হচ্ছে আমাদের অপশন। এরকম কোয়েশ্চেন আসতে পারে, আইডেন্টিফাই 3D সিরিজ মেটাল ইন দ্য ফলোয়িং। এবার এই কোয়েশ্চেনটা যদি আমাদের MCQ হয়, এরকম না হয় কি হবে, এরকম দুটো অপশান দেওয়া আছে, আরও দুটো দেওয়া থাকবে, দিয়ে বলবে যে এর মধ্যে কোনটাতে এম হচ্ছে নিকেল বা এম হচ্ছে ম্যাঙ্গানিজ, এরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে। তো সেটাই এখানে অন্যভাবে করা আছে যে আইডেন্টিফাই দ্য এলিমেন্ট। এবার কি করতে হবে, যেহেতু আইডেন্টিফাই করতে বলেছে এবং যেহেতু এগুলো মেটাল কার্বনিল, আমরা ধরেই নেব যে এদের এফেক্টিভ অ্যাটমিক নাম্বার 36, ঠিক আছে? এইটা ধরে নিয়ে আমরা এগোবো। তাহলে 36 যদি হয়, তাহলে দিস ইকুয়াল টু মেটালের হচ্ছে আমার অ্যাটমিক নাম্বার আমি এক্স ধরে নিচ্ছি, মাইনাস অক্সিডেশন নাম্বার, এ তো নিউট্রাল, মাইনাস আছে মানে এ অ্যাকচুয়ালি নিজেই -1 স্টেটে আছে, তাহলে -1 প্লাস 5 জন 10টা ইলেকট্রন দিচ্ছে, তাহলে এখান থেকে আমি এক্সের ভ্যালু পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে 11 আর এদিকে 36 মানে হচ্ছে 25, তার মানে এই মেটালটা অ্যাকচুয়ালি ম্যাঙ্গানিজ। বোঝা গেল? এটা দেখো, মেটালের আবারও আমি অ্যাটমিক নাম্বার এক্স ধরছি, মাইনাস, এবার অক্সিডেশন স্টেট কি ধরবো, অ্যাকচুয়ালি এখানে একটা মাইনাস চার্জ আছে না, এটা এইচ মানে হাইড্রাইডো, এইচ মাইনাস, তাহলে এখানে একটা মাইনাস চার্জ, তাহলে এক্স, এটা যদি এক্স হয় -1 ইকুয়াল টু -1, তাহলে এক্স ইকুয়াল টু -2, এখানে একটু গন্ডগোল আছে, অ্যাকচুয়ালি এটা -2 স্টেটে মানে এরকম এক্সাম্পল হয় না, আমি এটাকে কোনো নিউট্রাল কিছু একটা ধরে নিচ্ছি, ঠিক আছে? এটা এইচ না হয়ে সাপোজ এটা এটা কি বলবো, ধরা যাক অ্যামোনিয়া, তাহলে নিউট্রাল হলো তো। অ্যাকচুয়ালি এই যে -1 আমি লিখলাম, -2 স্টেটে খুব একটা যায় না মেটাল সচরাচর, ম্যাক্সিমাম -1এই যায়। তাহলে যেহেতু এখানে মাইনাস চার্জ আছে মাথায়, তাই -1 হয়ে গেল অক্সিডেশন স্টেট। তাহলে অ্যাটমিক নাম্বার মাইনাস অক্সিডেশন স্টেট প্লাস 3টে আর একটা 4টে লিগ্যান্ড মনোরেন্টেড, তার মানে 8টা ইলেকট্রন যাবে, টোটাল 8টা ইলেকট্রন দেবে। তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালু কী পাবো, এটা 8 আর 1 9 হয়ে গেল, তাহলে 36 থেকে 9 গেল, তাহলে আবারও কি, আচ্ছা 36 9 গেল 27 মানে হচ্ছে এটা হয়ে গেল কোবাল্ট, ঠিক আছে? তাহলে এইরকমভাবে মেটালটাকে আইডেন্টিফাই করতে দেবে, যদি এটা 4D বা 5Dও দিতে পারে, তাহলে তখন তার অ্যাটমিক নাম্বার থেকে আমাকে মেটালটার নাম বুঝতে হবে। আর হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ইন দ্য ফলোয়িং, এই চার্জটা মাথায় কত আছে এটা ক্যালকুলেট করতে হবে। এটা কী করে করব, তো যেহেতু কার্বনিলটা হচ্ছে নিউট্রাল, তাহলে এখানে যত নেগেটিভ চার্জ থাকবে সেটাই হবে সেন্ট্রাল মেটাল অ্যাটমের চার্জ, আই মিন অক্সিডেশন স্টেট। তাহলে অ্যাকচুয়ালি কোবাল্ট এখানে -x এই স্টেটে আছে, তাহলে কোবাল্ট 27 মাইনাস অফ -x প্লাস 4 2 8 ইকুয়াল টু 36, তাই যদি হয় তাহলে 27 আর 8 কত 35, তাহলে x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1 মানে এই মাথায় চার্জ অ্যাকচুয়ালি কত আছে -1, ঠিক আছে? x সংখ্যক নেগেটিভ চার্জ, তো মানে মাথায় চার্জ কত -1, ঠিক আছে? আর এখানেও তাই করব যে ভ্যানাডিয়াম হচ্ছে 23 মাইনাস অফ -x প্লাস 6 2 12 ইকুয়াল টু 36, তাহলে 12 আর 23 মানে 35, তাহলে এখানেও 1 হয়ে গেল, তাহলে এখানেও মাথায় চার্জ অ্যাকচুয়ালি কত -1 আছে। আমি বলছি এইরকম টাইপের কোয়েশ্চেন্স কিন্তু পরীক্ষাতে আসতে পারে। এখানে আমরা অ্যাকচুয়ালি 2-3টে এক্সাম্পল নেব। প্রথমটা হচ্ছে Mn2CO10, যেটা আমি একটু আগে ওইখানে আলোচনা করছিলাম ডাইমারাইজেশনের সময়। কি হয়, যখনই এরকম ডাইমার বা ট্রাইমার তৈরি করে, তখন প্রত্যেকটা এই যে Mn এখানে দুটো আছে, তাহলে দুটো Mn এর মধ্যে একটা বন্ড তৈরি হবে, ঠিক আছে? যদি এখানে Mn 3টে থাকতো, মানে ট্রাইমার যদি হতো, তাহলে ধরা যাক আরেকটা Mn এরকম এখানে, বা Mn ছাড়া অন্য কিছু মেটাল ভাবো আছে ট্রাইমারের ক্ষেত্রে, সেক্ষেত্রে সবার সঙ্গে সবার একটা করে বন্ড তৈরি হয়, ঠিক আছে? এবার এই যে মেটাল বন্ড তৈরি হচ্ছে, এই পার্টিকুলার বন্ডটা হচ্ছে একটা স্পেশাল বন্ড, এটার নাম হচ্ছে ডেল্টা বন্ড। ডেল্টা বন্ড কী করে তৈরি হয় আমরা ক্লাস 11-এ দেখেছিলাম, আমি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে যেখানে ভিবিটি পড়েছিলাম সেখানে আমরা আলোচনা করেছিলাম যে ডেল্টা বন্ড অ্যাকচুয়ালি 4 লোব ইন্টারাকশান, ডি অরবিটালের 4টে লোব আর একটা ডি অরবিটালের 4টে লোব যখন পরস্পর
মানে ওভারল্যাপ করে 4-4 কম্বিনেশনে, তখন ডেল্টা বন্ড তৈরি হয়। এবার এই পার্টিকুলার কেসে আর কিছু নেই, 10টা সিও, তাহলে প্রত্যেকের সঙ্গে 5খানা করে সিও থাকবে, ঠিক আছে। তাহলে দেখো একটা সিও হচ্ছে লিগ্যান্ড, তো লোন পেয়ার দিচ্ছে, তাই জন্য আমরা অ্যারো সাইন ওদিকে দেখিয়েছি। অ্যাকসেপ্টার হচ্ছে MN, এই হচ্ছে সিম্পলি MnCO10। এখন এই যে আমি স্ট্রাকচারটা আঁকছি, এই স্ট্রাকচার কিন্তু মনে রাখার অ্যাজ খুব একটা দরকার নেই, স্ট্রাকচার মনে রাখার কোনোই দরকার নেই, কিন্তু কী করে এদের ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার ক্যালকুলেট করতে হয় সেইটা বোঝানোর জন্য আমি এই স্ট্রাকচারটা এঁকেছি, ঠিক আছে। যদি ক্যালকুলেট করি তাহলে EAN ইকুয়াল টু, দেখো যে কোনো একটা Mnকে কনসিডার করছি আমরা, তাহলে MN এর নিজস্ব ইলেকট্রন কটা, 25টা অ্যাটমিক নাম্বার যা সেটা। এবার 1 2 3 4 5, 5টা সিও ওকে ইলেকট্রন দিয়েছে, তাহলে কটা এসছে, 10টা। এছাড়া ও এইখানে একটা ডেল্টা বন্ড তৈরি করেছে। এবার ডেল্টা বন্ড মানে তো কোঅর্ডিনেট বন্ড না, কোভ্যালেন্ট বন্ড। তাহলে এই কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে গেলে দুটো ইলেকট্রন লেগেছে, এরা দুজন একটা করে ইলেকট্রন দিয়েছে, তাদের মধ্যে ওভারল্যাপিং হয়েছে। তাহলে এই যে বন্ডের যে দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন এই MN ডোনেট করেছে, ডোনেট করেছে না, মানে ওভারল্যাপিংয়ের জন্য ইউজ করেছে। তাহলে এখানে আমি কটা ইলেকট্রন কাউন্ট করব, একটা। তাহলে সব মিলিয়ে কটা হয়ে গেল দেখো, এবার 36 হয়ে গেল। এই হচ্ছে মানে স্ট্রাকচার থেকে বোঝার জন্য। এবার যদি আমাকে ফর্মুলা ইউজ করতে হয়, তাহলে আগে যে ফর্মুলাটা ইউজ করেছিলাম সেই ফর্মুলা ইউজ করলে তো হবে না, ঠিক আছে। এবার এই টোটাল স্ট্রাকচারে ম্যাঙ্গানিজের অ্যাটমিক নাম্বার Z কত, 25x2, ঠিক আছে। অক্সিডেশন স্টেট অবশ্য অক্সিডেশন স্টেট বললেও হয়, কিন্তু 0 দরকার নেই। টোটাল কটা কার্বনিল ইলেকট্রন দিয়েছে, 1 2 3 4 5, আর ওদিকে 5, 10টা। তাহলে 10টা × 2 এতগুলো ইলেকট্রন, প্লাস হচ্ছে একটা ডেল্টা বন্ড আছে। এই ডেল্টা বন্ডে কটা ইলেকট্রন, দুটো। তাহলে আমরা কী করলাম, দুটো ম্যাঙ্গানিজ, মানে সিস্টেমে যারা যারা আছে দুটো ম্যাঙ্গানিজ, 10টা সিও দিয়ে সমস্ত বন্ডের সমস্ত ইলেকট্রন প্লাস হচ্ছে ম্যাঙ্গানিজের টোটাল ইলেকট্রন আমরা লিখে ফেললাম। এবার এই সংখ্যাটা যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করবো কেন, কারণ দুখানা মেটাল অ্যাটম আছে তাই। তাহলে 2 দিয়ে ভাগ করলে আমরা এক একজনের এফেক্টিভ অ্যাটমিক নাম্বার পাবো। তাহলে কত হচ্ছে দেখো, 50, আর এখানে 20, 70, 72 আর 2 মানে 36, ঠিক আছে। তাহলে আইদার আমরা যে কোনো একজনকে ফোকাস করব, যদি স্ট্রাকচার জানি যে ওর নিজস্ব অ্যাটমিক নাম্বার কত সেটা, প্লাস কতগুলো ইলেকট্রন গেইন করেছে সেটা, প্লাস কতগুলো ডেল্টা বন্ড, প্রত্যেকটা ডেল্টা বন্ড থেকেও একটা করে ইলেকট্রন পাবে। আর এখানে যেহেতু দুজনেরটা একসঙ্গে ক্যালকুলেট করেছি, তাই ডেল্টা বন্ডের জন্য দুটো ইলেকট্রন লিখেছি, ঠিক আছে, বোঝা গেল। সেকেন্ড এক্সাম্পল দেখো, CO8 CO2CO8 ডাইকোবাল্ট অক্টাকার্বনিল যদি সাধারণ নাম বলি। তাহলে আবারও কোবাল্টের সঙ্গে কোবাল্টের একটা ডেল্টা বন্ড থাকবে, ঠিক আছে। আর কটা আছে, 4টে করে হয়ে যাবে নিশ্চয়ই, 1 2 3 4টে সিও দিয়ে দিলাম, সিও এখানে একটা সিও, এখানে একটা সিও। যদিও এটার আরেকটাও মানে স্ট্রাকচার সম্ভব হয়, সেটা হচ্ছে এরকম যে 3টে করে সিও মানে কার্বনিল এরকম বন্ড করেছে, আর পড়ে থাকলো কটা, দুটো। সেই দুটো হচ্ছে এইভাবে দুজনের সঙ্গে বন্ড করেছে সেই কার্বনিলটা, ঠিক আছে। তো দুটো কেসেই হচ্ছে আমরা একই রকমভাবে কাউন্ট করতে পারবো এফেক্টিভ অ্যাটমিক নাম্বার। কীভাবে দেখো, যে কোনো একটাকে যদি কনসিডার করি, তাহলে কোবাল্ট হচ্ছে 27 প্লাস 1 2 3 4, 4জন থেকে 8টা ইলেকট্রন, আর এই ডেল্টা বন্ডের থেকে কটা ইলেকট্রন কাউন্ট করবো, একটা। তাহলে 8 আর 1 9, 9 এর সাথে 16 হয়ে গেল। এখান থেকে ক্যালকুলেট করতে পারবো। দেখো এবার এই যে পার্টিকুলার কোবাল্টটা যদি আমি কনসিডার করি, তাহলে 27 প্লাস 1 2 3, 3জন দুটো করে ইলেকট্রন দিয়েছে, তাহলে 6টা ইলেকট্রন, প্লাস এইবার এই বন্ড এবং এই বন্ড, এই তিনটে বন্ড হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। সেই কোভ্যালেন্ট বন্ডে ওর কন্ট্রিবিউশন কত করে, একটা করে ইলেকট্রন কন্ট্রিবিউশন। তাহলে এই 3টে বন্ডের জন্য 3টে করে ইলেকট্রন কন্ট্রিবিউট করেছে, মানে ওভারল্যাপিংয়ের জন্য। তাহলে 27 আর 3 30 আর 6 36, ঠিক আছে।
আর যদি আমরা ফর্মুলায় বসাতে চাই তাহলে আবারও ওই 1 2 3 4 5 6 7 8 8 দুগুণে 16 মানে 27 প্লাস 16 প্লাস হচ্ছে একটা ডেল্টা বন্ডের দুটো ইলেকট্রন, আচ্ছা 27 তো না, 27 × 2 যাই হোক 54 প্লাস হচ্ছে 16 প্লাস 2/2, তাহলে 54 আর 6 70, 54 আর 16 70 আর 2 72, আবারও 36, ঠিক আছে। তাহলে ফর্মুলাতে ফেলেও করতে পারি বা আমরা স্ট্রাকচারে করতে পারি। এবার ধরো স্ট্রাকচার তো জানা সবসময় সম্ভব হচ্ছে না, মানে যদি মুখস্থ নাই করি আমি স্ট্রাকচার, মানে এত ডিপে পড়ার দরকার নেই, তাহলে স্ট্রাকচার না জেনে আমি কী করে করবো? তাহলে ফর্মুলা ধরা যাক তোমাকে দিল এরকম CO2 CO8, তাহলে আমাকে দেখতে হবে যে দুখানা সেন্ট্রাল মেটাল অ্যাটম আছে, তো দুটো অ্যাটম আছে যখন কটা বন্ড হচ্ছে একটা, ঠিক আছে। কিন্তু যদি তিনটে অ্যাটম থাকে, ধরা যাক এই Fe3 যেটা বললাম যে CO12 এরকম একটা হয়, তাহলে তিনটে যেহেতু সেন্ট্রাল অ্যাটম, তাহলে আমি স্ট্রাকচার পুরোপুরি নাই জানতে পারি, কিন্তু আমাকে এটা জানতে হবে যে এই যে তিনখানা সেন্ট্রাল অ্যাটম তাদের নিজেদের মধ্যে একটা করে বন্ড থাকে, ঠিক আছে। এবার তুমি এর স্ট্রাকচার যদি এরকম এত সোজা না, মানে এরকম বন্ড থাকে, কিন্তু স্টিল আমরা কিন্তু করতে পারবো। কীভাবে করতে পারবো? দেখো এখানে আমি ডেল্টা বন্ড কটা কাউন্ট করবো, এখানে এই যে ডেল্টা বন্ডের ইলেকট্রন কাউন্ট করছিলাম কটা করে, একটা করে, কিন্তু এখানে ও তো দুখানা ডেল্টা বন্ড করেছে, তাই এটা আমি দুটো কাউন্ট করব। আর 12খানা আমি যদি চারটে চারটে করেও ধরে নিই চারজনের সঙ্গে আছে, তাহলে এমনিতে 26, আর এই দুটোর জন্য 2, আর 12টার মধ্যে ও পাবে কটা? চারটে, তার মানে 8টা, তাই তো? চারটে পাবে মানে 4 দুগুণ 8 ইলেকট্রন, তাহলে 26 আর 2 28 আর 8 36। সুতরাং স্ট্রাকচার না জেনেও আমি কিন্তু করে ফেলতে পারবো, শুধু এটুকু জানতে হবে যে যদি ডাইমার হয় তাহলে দুজনের মধ্যে একটা ডেল্টা বন্ড, ঠিক আছে। এই যে এখানে যে উপরে আর নিচে যে কার্বনিলের থ্রু দিয়ে যে বন্ডটা হয়েছে, এগুলো কিন্তু ডেল্টা বন্ড না, ঠিক আছে, নর্মাল সিগমা বন্ড এগুলো। ডেল্টা বন্ড এই মাঝখানের একটাই, মেটাল ডেল্টা বন্ড। আর যদি ট্রাইমার হয় তাহলে সবগুলো মেটাল ওরকম ডেল্টা বন্ডের মাধ্যমে ওরকম একটা সার্কেল তৈরি করবে, ঠিক আছে। আর এছাড়া আমরা আরেকটা কম্পাউন্ড বলতে পারি, সেটা হচ্ছে Fe2CO9, একটু মুছে নিচ্ছি। দেখো Fe2CO9 এটা স্ট্রাকচার অ্যাকচুয়ালি কেমন হয়, Fe2 মানে এরকম একটা ডেল্টা বন্ড এটা। এবার CO9 যেটা, সেটা অ্যাকচুয়ালি এরকম থাকে, 3খানা CO থাকলো এরকম, আর 6টা হয়ে গেল, আর 3খানা পড়ে থাকলো, সেই 3খানা হচ্ছে কার্বনিল এরকম ব্রিজ হিসেবে থাকে, এই একটা, দুটো, আর ধরো এই একটা, 3টে। তাহলে আবারও যদি আমি এইটাকে কনসিডার করি খালি, তাহলে 26 আর 1 2 3, তিনটে লিগ্যান্ড, দুটো করে ইলেকট্রন দিয়েছে, 6টা, আর একটা, দুটো, 3টে, এই 4টে বন্ডের ক্ষেত্রেই ওর কন্ট্রিবিউশন একটা করে ইলেকট্রন, মানে 4টে, তাহলে 26 আর 10 36। তাহলে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার সংক্রান্ত আলোচনা এখানেই শেষ হলো। আশা করা যায় বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। যদি তোমরা আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, তাহলে আরও অনেক বেশি স্টুডেন্টসদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে এবং আমার পরিশ্রমটা সফল হবে। সেই কারণে আমি তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো যে ভিডিওগুলো প্লিজ তোমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দাও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ওয়ার্নার্স কোঅর্ডিনেশন থিওরি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।